রাজধানীতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা নিলেন 5 মন্ত্রীসহ 30 জন। পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। নিয়োগকর্তা বহন করবেন নেয়ার সব খরচ। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা। We don't have much time to influence the people of the next generation. যুক্তরাষ্ট্রে আলোচনার তুঙ্গে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা 9 বছরের বাংলাদেশের অধ্যাপক সুবর্ণবাড়ী। মার্কিন নির্বাচনের প্রচারণায় নামছেন খুদে বিস্ময়ে। দেশে শুরু হলো কোভিড টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে বুস্টার ডোজ নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ 5 মন্ত্রীসহ কমপক্ষে 30 নাগরিক। অ্যাপ উপযোগী করার পরপরই SMS এর মাধ্যমে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ নেয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। জয় বাংলা। রুনু ফেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে আবারও দেশের কোভিড টিকা কার্যক্রমে নতুন মাইলফলক, যার মাধ্যমে হয়েছিল দেশের কোভিড টিকা প্রয়োগের শুরু। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেই নার্সের দেহে প্রয়োগের মাধ্যমে শুরু হয় বুস্টার ডোজের যাত্রাও। উদ্বোধনী দিনে বুস্টার ডোজ নেওয়ার তালিকায় ছিলেন সরকারের 5 মন্ত্রী, ফ্রন্টলাইনার, ষাটোর্ধ্ব নাগরিক সহ 2 ডজন ব্যক্তি। দিতে পেরেছে যে আমার খুব খুশি লাগছে। দেওয়ার সময় কোনো ব্যথা পাইনি। সপ্তাহের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। প্রস্তুতি সম্পন্ন হলেই আমরা টিকা দেওয়া শুরু করব এবং সেই ক্ষেত্রে আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টারটা দিব। শিক্ষকদের, ছাত্রছাত্রীদের যেটা আমরা দিচ্ছি সেটাও চলমান থাকবে। আমাদের যে প্রোগ্রাম করি, যে প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা করি সেটাও চলমান থাকবে। কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। যেহেতু আমাদের যথেষ্ট বুস্টার মজুদ আছে, যথেষ্ট ঔষধ ভ্যাকসিন আছে, সুতরাং আমরা এইটা দেওয়া শুরু করেছি বুস্টারটা। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজিবি দিবসে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী। সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত
ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারকে সই করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে আজ দুপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দেশটিতে নেয়ার সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগ সাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনাকালে আবাসন খাতে প্রায় 20,000 কোটি টাকা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে। আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব বলছে ইতোমধ্যে বেশিরভাগ রেডি ফ্ল্যাট বিক্রিও হয়ে গেছে। এদিকে ড্যাব বাস্তবায়নের উদ্যোগ এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় শিগগিরই ফ্ল্যাটের দাম বাড়বে বলে জানানো হয়। রাজধানীর একটি হোটেলে রিহ্যাব ফেয়ার 2021 উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানায় রিহ্যাব। করোনা মহামারীর ধাক্কায় আয় সংকটে রয়েছে সাধারণ মানুষ, বেসামাল বিভিন্ন শিল্প খাত। তবে এর মধ্যেও সুবাতাস বইছে দেশের আবাসন খাতে। ব্যবসায়ীরা বলছেন মালয়েশিয়া কিংবা কানাডার বেগমপাড়ায় টাকা পাচার বন্ধে বাজেটে অপ্রদর্শিত অর্থ ফ্ল্যাট ও প্লট কেনায় বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। এরই প্রভাবে করোনার মধ্যেও আবাসন খাতে দেদারসে বিনিয়োগ হয়েছে কালো টাকা। অবস্থা এমন যে বর্তমানে অবিকৃত রেডি ফ্ল্যাট খুঁজে পাওয়া কঠিন। এটা 20,000 কোটি টাকা একেবারেই যে অ্যাকুরেট আমাদের মধ্যে এসেছে তা না, এটা সবকিছু মিলাই একটা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট মেজর একটা অংশ আমাদের মধ্যে এসেছে। এই অপ্রদর্শিত অর্থগুলো তো আমরা তো ডিস্ট্রয় করে দিতে পারি না, বা আমরা এমন কোনো পথ আমরা খোলা রাখতে পারি না যেগুলো বেগমপাড়ায় চলে যায়। তবে এই খাতের অগ্রগতি ধরে রাখা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ইতোমধ্যে বাজারে বেড়ে গেছে সিমেন্ট ও রড সহ বিভিন্ন সামগ্রীর দাম। এতে নির্মাণ ব্যয় বেড়েছে 15% মতো। এছাড়া ঢাকা মহানগর এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিটি ভবনে কমবে ফ্ল্যাট সংখ্যা। যে রড আমরা কিনতাম হলো 52,000 টাকা, সেটা এখন চলছে 82,000 টাকা। একটি বিল্ডিং এ যদি আমরা 8 তলা অথবা 10 তলা পাই, সেখানে যদি একটি ইউনিট করি সেখানে 8টা ফ্ল্যাট পেতাম। এখন যদি সেখানে 7টা অথবা 6টা পাই, নির্মাণ খরচ কিন্তু আমার ঠিকই থাকবে, কিন্তু আমার নাম্বার অফ ফ্ল্যাট কমে যাবে, সেখানে কিন্তু কস্টটা বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী 23 ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সন্ধ্যায় বাংলাদেশ নারী ফুটবল দলের ফাইনালে ওঠার লড়াই। লঙ্কানদের হারাতে প্রস্তুত ছোটনের দল।
চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে বাঁচাতে একমত হয়েছে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। গত 7 মাস ধরে নানা ব্যানারে প্রতিবাদ হচ্ছে এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। সেই প্রতিবাদী মিছিলে সামিল এবার শিল্পীরাও। সিআরবি রক্ষায় 21 শিল্পী তাদের শিল্পকর্ম ও পারফরমেন্স নিয়ে রাজধানীর বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজন করেছে এক ব্যতিক্রমী প্রতিবাদী প্রদর্শনী। নগরায়নের অপরিমাণ দর্শিতে প্রকৃতির অনেক দান হারিয়ে নিঃস্ব হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। সিআরবি ভবনকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকশো শতবর্ষী গাছ, ছোট বড় পাহাড় টিলা আর নজরকাড়া বাংলো। তাই নগরবাসীর কাছে শহরের এই স্থানটি ফুসফুস হিসেবেই পরিচিত। সেই ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে সোচ্চার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। এবার সেই প্রতিবাদ জাতীয়ভাবে চিত্রকর্ম ও পারফরমেন্সের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরলেন 21 শিল্পী, যার মর্মবেদনা সিআরবির গণ্ডি পেরিয়ে দেশব্যাপী। প্রদর্শনীতে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত হয়েছে একান্ত নিজস্ব শিল্প ভাষায়। আমার ছবিতে পোয়েটিক হিসেবে আমি মেঘটাকে সবুজ রঙে বর্ণিত করেছি। সেখানে দেখানো হয়েছে যে সবুজ মেঘ হয়ে উড়ে চলে যাচ্ছে। প্রকৃতিকে জিজ্ঞেস করি না আসলে প্রকৃতি কি চাচ্ছি বা প্রকৃতি কি বলতে চাচ্ছে। প্রকৃতি পরিবেশ এটাকে রক্ষা করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ করছে। আমরাও শিল্পীরাও মনে করলাম যে আমরাও এই বিষয়টিকে নিয়ে ছবি আঁকব। পূর্ণাঙ্গ একটা হাসপাতাল করার জন্য অনেক জায়গা রয়েছে, সেখানটায় ওনারা চলে যাক। কোনো ক্রমেই এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ সিআরবি এলাকায় সরকারি বেসরকারি অংশীদারিত্বে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে, যার বিরোধিতা করে প্রতিবাদ হয় বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশে বিদেশে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রে আলোচনার তুঙ্গে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা 9 বছরের বাংলাদেশি অধ্যাপক সুবর্ণ বাড়ি। নিজেকে 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার বিকেলে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা জানিয়েছেন এই বিস্ময় বালক। তার এমন ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। এর আগে ফুলারটন বিশ্ববিদ্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বয়স তাঁর মাত্র 9 বছর। ধমনীতে বইছে বাঙালির রক্ত। যে বয়সে অন্য সব শিশু কার্টুন কিংবা ভিডিও গেমস নিয়ে মেতে থাকে, সে তখন অনায়াসেই সমাধান করে ফেলে জটিল সব গণিতের সমস্যা। পিএইচডি স্তরের অঙ্ক কিংবা বিজ্ঞানের নানান সমস্যার সমাধান তার কাছে মামুলি ব্যাপার। আর সে কারণেই মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধ্যাপক সে। নাম তার প্রফেসর সুবর্ণ আইজাক বাড়ি। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া ফুলারটন বিশ্ববিদ্যালয়ে তাকে দেয়া হয় এক সংবর্ধনা। এ সময় বিরল এই ক্ষুদে প্রতিভাবানের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মার্কিন নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। সুবর্ণ আইজাক বাড়ির মাধ্যমে বিশ্বের কাছে আবার বাংলাদেশিরা পরিচিত হবে। একটা ইউনিভার্সিটির মতো এত মান করার নাম দামি ইউনিভার্সিটির একটা মহা একটা সম্মান সে আজকে নিয়ে গেল এখান থেকে। অন্যান্য বিষয় সম্বন্ধে যে জ্ঞান রাখে ম্যাথামেটিক্স সহ, সেই জ্ঞান আমাদের একজন পূর্ণবয়স্ক প্রফেসরও রাখে না। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বাংলার বিজয়বহর আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার মাধ্যমে 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সুবর্ণ। এর আগে চলতি বছরে দক্ষিণ আফ্রিকার ভিঞ্চি ইনস্টিটিউট থেকে দ্য ভিঞ্চি পুরস্কার বিজয়ী হয়ে 24 অক্টোবর আফ্রিকা থেকে নিউ ইয়র্কে ফিরেন তিনি। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর এইচ.বি. ক্লোপার প্রফেসর সুবর্ণ আইজাককে লাল গালিচা সংবর্ধনা দেন। দ্য ভিঞ্চি লরিয়েট পুরস্কার গ্রহণকালে পিএইচডি গ্রাজুয়েশন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন প্রফেসর সুবর্ণ আইজাক বাড়ি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে কলকাতার সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। করোনা বিধি মেনে নেওয়া হচ্ছে ভোট। সকাল থেকে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। তবে বেশ কিছু স্থানে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ তুলেছে বিরোধী বিজেপি শিবির। যদিও শাসক তৃণমূল কংগ্রেস উড়িয়ে দিয়েছে এসব অভিযোগ।
বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। চলতি বছরের মে মাসেই এক দফায় ভোট দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গবাসী। বিধানসভার পর কলকাতার ভবানীপুর উপনির্বাচনও দেখেছেন নগরের বাসিন্দারা। পরপর দুটো ভোটের পর আবারও নির্বাচন। এবার ভোট হচ্ছে কলকাতা সিটি কর্পোরেশনে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ কোনো রকম বিরতি ছাড়াই চলবে সন্ধে 6:30 পর্যন্ত। নির্বাচন কমিশন জানায় করোনা বিধি মেনেই চলছে সব কার্যক্রম, আর যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে কলকাতা পুলিশ। চলমান ভোটে সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি ভোটাররা। লাইনে দাঁড়াতে হয়নি, মোটামুটি ফাঁকাই আছে এবং খুবই ধীরে সুস্থেই ভোট দিলাম। খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো লাইনও পড়েনি, কোনো ঝামেলাও নেই। মাস্ক দিয়েছে, স্যানিটাইজ করে দিয়েছে, সব দিয়েছে। আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, গন্ডগোল হয়। এই উৎসব যেন একদম শান্তিতে হয়, এই উৎসব যেন মানুষের রক্তে রক্তাক্ত না হয়। এই উৎসব গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব। সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা অক্লান্ত পরিশ্রম তারা করেছে। মানুষ ভোট দিয়েছে, যা কথা বলছে তাতে আমি বুঝতে পারছি যে উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের কাছে ভোটের প্রথম 5 ঘন্টায় 100-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। বিধানসভা ভোটে যেরকম দীর্ঘ লাইন দিয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে সেই চিত্রটি কিন্তু দেখা গেল না। কলকাতার 56 নম্বর ওয়ার্ড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে ওঠার মিশনে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় 2 টেবিল টপার লড়বে শিরোপার জন্য। আজ দিনের প্রথম ম্যাচে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সমান 7 পয়েন্ট নিয়ে যথাক্রমে 2 ও 3-এ আছে বাংলাদেশ ও নেপাল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই ফাইনালের মঞ্চে পৌঁছে যাবে স্বাগতিকরা। তবে শক্তিমত্তা আর অতীত ইতিহাসের ভিত্তিতে বড় জয়ের খোঁজে মাঠে নামবে মারিয়া আখিরা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে শতভাগ ফিট দলই পাচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে 2 দেশের সমঝোতা স্মারক সই। নিয়োগকর্তা বহন করবেন নেয়ার সব খরচ। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।